হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসাম দেখো স্ক্রিনটা দেখতে পাও কিনা? অনেক স্যার দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে স্যার তৃতীয় বিশ্বযুদ্ধ কমপ্লিট করে তোমাদের সাথে জয়েন করলাম আর কি। যাক, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, হ্যাঁ, বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, তোমরা এগুলা একটু মনোযোগ দিয়ে শুনবা, দেখবা সমস্যার সমাধান হয়ে গেছে। জি স্যার। তো দেখো, আমাদের এই চ্যাপ্টারটা কি, মানে এক্সপেরিমেন্টাল ডিজাইন, আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স নামে তোমাদের পড়াই। তো ফার্স্ট একটা কথা আমি এখানে বলি যে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা কেন করি, হোয়াই উই মনে করো যে ইউজ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অর অ্যাপ্লাই অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এটা এক কথা যদি বলি তাহলে রিডিউস দ্য এরর, রিডিউস দ্য ভেরিয়েশন। তার মানে এররটা কমানোর জন্য আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা অ্যাপ্লাই করি। আচ্ছা, এখন এখানে দেখো প্রথমে যে আছে, মানে কোথায় আমরা পড়বো, আমি এই জায়গাগুলোয় চলে যাই। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর দেখো অ্যাজাম্পশন কয়টা? তিনটা। মনে রাখবা যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর অ্যাজাম্পশন হচ্ছে তিনটা কি কি দেখো, একটা হচ্ছে নরমালিটি, একটা হোমোজেনিটি, একটা কি অ্যাডিটিভিটি। এটা নরমাল মনে করো, এটা মনে করো হোমোজেনিটি হতে হবে, মানে আমরা যেটা নিয়ে কাজ করব আমার স্যাম্পল গুলা কি হবে, একই গোত্রীয় হতে হবে। আর তারপর হচ্ছে আমার অ্যাডিটিভিটি, মানে এটা যোগসূত্র মেনে চলতে হবে। তাহলে আমরা তিনটা অ্যাজাম্পশন, এই তিনটা শুধু আমরা মনে রাখবো, আর এইগুলার বিস্তারিত আমার দরকার নেই। এরপরে আসো মনে করো যে দেখো টার্ম অ্যান্ড ডেফিনেশন, আমার দু একটা টার্ম তো জানতেই হবে, যে আসলে এই যে ট্রিটমেন্ট বলতে তোমরা কি বোঝো? ট্রিটমেন্ট হচ্ছে আমরা মনে করো যে যেটা কি করি, অ্যাপ্লাই করি। যেমন ধরো যে আমি সহজ এক্সাম্পল দিই, আমার মনে করো যে 5 জনের জ্বর, মনে করো যে জ্বরে সে মনে করো আক্রান্ত, তাই 5 জনের ধরো যে আমি মেডিসিন দিলাম, কারো দিলাম এইস, কারো দিলাম নাপা, কারো ফার্স্ট দিলাম, কারো অল্টার দিলাম, এরকম মানে কারো প্যারাসিটামল দিলাম। তো দেওয়ার কার উপর মনে করো যে কেমন মানে রিয়াকশন হলো, তারপরে আমি এখানে যে নাপা অ্যাপ্লাই করলাম, প্যারাসিটামল বিভিন্ন মনে করো কোম্পানির, এটা হচ্ছে এখানে কি ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট আরো একটা এক্সাম্পল দিই, ধরো যে রাইসের 5টা ভ্যারাইটি আছে, ভ্যারাইটি মনে করো 1, ভ্যারাইটি 2, ভ্যারাইটি 3, ভ্যারাইটি 4। এই 5টা ভ্যারাইটি মনে করো যে আমি একই রকম মনে করো যে ফার্টিলাইজার, একই রকম ইরিগেশন, একই রকম পেস্টিসাইড অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে কোন ভ্যারাইটির কেমন মনে করো প্রোডাকশন হলো, এখানে যে 5টা ভ্যারাইটির যে প্রোডাকশন, এটা হচ্ছে এখানে ট্রিটমেন্ট। তো এরপর দেখো ট্রিটমেন্টের পরে একটা কথা আছে এখানে, তোমার বোলক। আমরা কখন বোলক করি, মনে করো যখন আমার এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল, এক্সপেরিমেন্টাল দেখো এর উপর আছে ইউনিটটা যদি মনে করো যে হেটারোজিনিয়াস হয়, তখন সেটাকে আমরা সমান করার জন্য আমরা বোলক করি। তারপরে দেখো আছে মনে করো যে রেপ্লিকেশনটা কি, তোমরা তো অলরেডি হয়তো পড়ে ফেলছো। রেপ্লিকেশন কি, মানে যেটা বারবার রিপিট হয়, সেটা হচ্ছে রেপ্লিকেশন। এরপরে একটা টার্ম আছে দেখো এক্সপেরিমেন্টাল এরর। এটা কি, এটার আমি একটা মনে করো যে উদাহরণ দিই, তাহলে তোমাদের এক্সপেরিমেন্টাল এররটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই এক্সপেরিমেন্টাল এরর এমন একটা এরর, এই এররটা আমরা কি করতে পারি না, 100% রিডিউস করতে পারি না, কিন্তু আমরা মনে করো যে সব দিকে সাবধান মতো অবলম্বন করলে এটা কি করতে পারি, রিডিউস করতে পারি, মানে কমিয়ে আনতে পারি। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এরর। সাপোজ ধরো যে একজন স্টুডেন্ট তোমার শের বাংলা হল থেকে তোমার এই এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আসবে, এই ফ্যাকাল্টি বিল্ডিং এ আসবে। তো কখনো আসতে মনে করো 3 মিনিট লাগে, কখনো 4 মিনিট লাগে, কখনো মনে করো 5 মিনিট লাগে। তো এই যে এক সময় কি এক এক রকম সময় লাগে। এখন আমি যদি জিজ্ঞাসা করি তোমার শেরে বাংলা হল থেকে এই মনে করো যে কৃষি অনুষদে আসতে কত সময় লাগে, তো সে কি বলবে, মানে সর্বনিম্নটাও যদি বলে তাহলে বেশি ভেরিয়েশন হবে, আবার সর্বোচ্চ যদি বলে তাহলেও বেশি ভেরিয়েশন হবে। তাহলে এই যে 5টা মানে 5 বার আসবে, এই 5 বার আসার যে সময়, এই 5টা যদি আমি যোগ করে ভাগ করি,
হয়তো ভাগ করে আমি পেলাম মনে করো যে 3 মিনিট, তখন আমরা বলবো যে তার আসতে 3 মিনিট লাগে। এই যে বিভিন্ন রকম মনে করো যে বারবার একই কাজ করা হচ্ছে, এই বারবার একই কাজ করার পরে আমরা কি গড় করতেছি, গড় করলে আমরা কি করতে পারবো, ভেরিয়েশনটা কমাতে পারবো, কিন্তু এটা আমরা 100% অ্যাভয়েড করতে পারবো না। এবার দেখো ইফিসিয়েন্সি অফ ভেরিয়েন্স ডিজাইন, এই ইফিসিয়েন্সি অফ ডিজাইন এখানে দেখো ই সমান 1, ই সমান গ্রেটার দেন 1, ই সমান লেস দেন 1, এই তিনটা থেকে আমি মনে করো যে এখানে আমরা দুই একটা কুইজ কোশ্চেন দেব। আচ্ছা, কোন ডিজাইন বেশি ভালো হবে বলো, ভেরিয়েশন বেশি হলে ভালো হবে না কম হলে ভালো হবে? বেশি হলে ভালো হবে স্যার। কম হলে ভালো হবে স্যার। স্যার বেশি হলে সমান হলে বেশি হলে ভালো হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই, তারপরে এটা কোনটা ভালো বলে দেই, তাহলে তোমরা এখানেও বলতে পারবা যে কোনটা ভালো। ধরো যে একটা পরীক্ষায় 3 জন ছাত্র অ্যাটেন্ড করেছে, তো এই 3 জন ছাত্র মার্কস পেয়েছে এরকম, একজন 0 পেয়েছে, একজন 50 পেয়েছে, একজন 100 পেয়েছে। 3 জন ছাত্রের মার্কস কেমন, 100 পরীক্ষা হয়েছে, একজন 0, একজন 50 আর একজন কত 100। আর অন্য আরেকটা গ্রুপে 3 জন ছাত্র ছিল, সেখানে একজন পেয়েছে 49, একজন পেয়েছে 50, একজন 51 পেয়েছে। তো এই দুটার মধ্যে ভালো কোনটা বলো? দ্বিতীয়টা স্যার। ভেরিয়েশন বেশি কোনটায়, পার্থক্য বেশি কোনটায়? স্যার প্রথমটাই। প্রথমটায়। তার মানে ভেরিয়েশন যত কম হবে সেটা তত ভালো হবে। জি স্যার। তাই যার ভেরিয়েন্স কম সেই ডিজাইনটা বেশি ভালো হবে। তাহলে এখানে দেখো, যদি দুইটার ভেরিয়েশন সমান হয় তখন তো মনে করো দুইটা কি হবে, সেম ইকুয়াল হবে। আর যেটার ভেরিয়েশন ভালো সেটা কি হবে, ভেরিয়েশন বেশি সেটা কি হবে, সবচেয়ে খারাপ হবে। আর যেটার ভেরিয়েশন কম সেটা সবচেয়ে ভালো হবে। তার মানে এটা শুধু কুইজের জন্য বলবো। দেখো বেসিক প্রিন্সিপল তো 3টা, তোমরা অলরেডি এটা পড়ছো। তো এই বেসিক প্রিন্সিপলটা ভালো করে পড়বা, মানে প্রত্যেকটারই অল্প অল্প করে বর্ণনা পড়বা, এটা পরীক্ষায় থাকতে পারে। দেখো বেসিক প্রিন্সিপল 3টা, একটা রেপ্লিকেশন, একটা র্যান্ডমাইজেশন, একটা লোকাল কোয়ান্টিটি। তো রেপ্লিকেশনটা কি, যেটা বারবার রিপিট হয়, একই কাজ বারবার করা হয়। যেমন এই যে আমরা বললাম সেবা হল থেকে কৃষি অনুষদে আসবে, কয়বার আসতে বলেছি, 5 বার। একই কাজ যে আমরা বারবার করতেছি, এটা হচ্ছে কি রেপ্লিকেশন। আর র্যান্ডমাইজেশন কি, যেটা দৈবভাবে হবে, কোনো পক্ষপাত করা যাবে না। কখনো সে মনে করো যে এই পেমেন্টে আসবে না, আবার কখনো সে দৌড়ায় আসবে না, তার মানে তার যে একটা স্বাভাবিক যে মনে করো যে হাঁটা, এইভাবে আসতে হবে। তার মানে র্যান্ডমাইজেশন কি, যেটা দৈবভাবে হবে। আর একটা দেখো লোকাল কন্ট্রোল, এই লোকাল কন্ট্রোলটা কি, লোকাল কন্ট্রোলটা হচ্ছে মনে করো যে আমরা যে এর আগে একটা বলক একটা শব্দ বলেছিলাম, যদি কোনো এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হেটারোজিনিয়াস হয়, এটাকে হোমোজিনিয়াস করার জন্য আমার যে জায়গাটা মনে করো যে নষ্ট হবে, যে এররটা আসবে, সেটাই হচ্ছে লোকাল কন্ট্রোল। যেমন তোমরা এই যে এই এখানে বিভিন্ন রকম ধরো যে করা আছে, পোলট করা আছে, দেখো ওই পোলট গুলা ছোট ছোট ভাগ করা আছে, ওই ভাগ করতে গিয়ে দেখবা মাঝখান দিয়ে একটা বাদ দিয়েছে, যেটা আমরা বাংলায় বলি আর কি। বিভিন্ন ভাগ করার জন্য মাঝখানে কি ভাগ করার জন্য একটা বাদ দিয়েছে না, আইল বলি আর কি, আইল। এই বাদটার কারণে তো কিছু জায়গা নষ্ট হয়েছে, এই যে কি নষ্ট হওয়ার পরে যে এররটা হবে সেটা হচ্ছে লোকাল কন্ট্রোল। এই লোকাল কন্ট্রোল আরেকটা নাম আছে র্যান্ডম এরর আর কি, লোকাল। তাহলে এই 3টা মনে করো যে এখানে বর্ণনা আছে, তোমরা এক একটা মানে এখানে বর্ণনা থেকে 2-3 লাইন করে পড়বা আর কি।
এবার দেখো আমার তিনটা বেসিক প্রিন্সিপাল আছে, কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, র্যান্ডমাইজ গোলক ডিজাইন আর ল্যাচিন স্কোয়ার ডিজাইন। এখন আমি কিছু কথা বলবো এই তিনটা ডিজাইনে মানে যাওয়ার আগে, এগুলা তোমরা সামারাইজ করবে, এগুলাই কুইজ থাকবে। তারপরে মানে রিটেনের জন্য ওটা আমি পরে ভিতরে গিয়ে বলবো আর কি। দেখো প্রথমে আছে কি সিআরজি, কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। তোমরা কি আমার কথা শুনতে পাও? জি জি স্যার। স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমরা একটু মানে ই করে রাখো, মনে করো যে আনমিউট করে রাখো যাতে শুনতে পাও আর কি। একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে কি আছে কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। আচ্ছা, আমার লোকাল কন্ট্রোল কয়টা ছিল? তিনটা। মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, আমি বারবার বলতেছি, না হলে এই বই পড়ে কিন্তু কুইজ পারবা না। আমার কথাগুলো শোনো, তাহলে সব কুইজ পারবা। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, এই ডিজাইনে বেসিক প্রিন্সিপলের কয়টা লাগে কেউ বলতে পারবা? কমপ্লিটলি ডিজাইনে বেসিক প্রিন্সিপলের দুইটা থাকে, একটা হচ্ছে তোমার রেপ্লিকেশন, একটা হচ্ছে র্যান্ডমাইজেশন। তার মানে সিআরজি যে ডিজাইনটা, এই ডিজাইনের লোকাল কন্ট্রোল নাই। তাহলে কোন 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 ডিজাইনের লোকাল কন্ট্রোল নাই? সিআরডি তে। সিআরডি তে। সিআরজি তে দুইটা বেসিক প্রিন্সিপল আছে, একটা হচ্ছে মনে করো যে রেপ্লিকেশন আর একটা হচ্ছে র্যান্ডমাইজেশন। আচ্ছা, এরপরে দেখো আরো দুইটা ডিজাইন আছে, একটা র্যান্ডমাইজ, একটা ল্যাটিন স্কোয়ার। এই দুটাতে কিন্তু বেসিক প্রিন্সিপলের তিনটাই থাকবে। আচ্ছা, কোন ডিজাইনের এরর সবচেয়ে বেশি? কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন স্যার। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনের, ও জেনে বলুক আর না জেনে বলুক 100% রাইট অ্যান্সার। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনের এরর সবচেয়ে বেশি হয়। কোন ডিজাইনের এররের ডিএফ বেশি হবে বলো? স্যার বুঝিনি স্যার। এলএসডি। ডিগ্রিজ অফ ফ্রিডম নাম শুনছো? ডিগ্রিজ অফ ফ্রিডম স্যার র্যান্ডমাইজ ব্লক ডিজাইনের বিষয় হবে। মানে কোন ডিজাইনের এরর একটা টার্ম আমার আসবে অ্যানোভা টেবিলে, কোন জি স্যার। এররের ডিএফ ম্যাক্সিমাম, হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে সিআরডির। ওটা সিআরডি। কোন ডিজাইনের মনে করো যে এররের ডিএফ সবচেয়ে কম, সেটা হচ্ছে এলএসডি। ল্যাটিন স্কোয়ারের এররের ডিগ্রিজ অফ ফ্রিডম সবচেয়ে কম, আর কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন এররের ডিএফ সবচেয়ে বেশি। এগ্রিকালচারে কোন ডিজাইনটা সবচেয়ে পপুলার বলো? এটা কুইজে আমি দেব। স্যার ব্লক ডিজাইন, র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। তাহলে এগ্রিকালচারের সবচেয়ে পপুলার হচ্ছে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। কোন ডিজাইনটা এই তিনটার মধ্যে মনে করো কোনটা সবচেয়ে ভালো? স্যার র্যান্ডমাইজ ব্লক ডিজাইন স্যার। না, তিনটার মধ্যে সবচেয়ে প্রিসাইজ হচ্ছে তোমার ল্যাটিন স্কোয়ার ডিজাইন। তিনটার মধ্যে কোনটা ভালো? ল্যাটিন স্কোয়ার ডিজাইন। আচ্ছা, সিআরজি ডিজাইনের ভেরিয়েশন কয়টা বলো? ভেরিয়েশন দেখো কয়টা? সোর্স অফ ভেরিয়েশন কয়টা? দুইটা ভেরিয়েশন স্যার। তিনটা। তিনটা। একটা টোটাল, একটা ট্রিটমেন্ট, একটা এরর। এই ট্রিটমেন্ট আর এরর এই দুইটা মিলে কার সমান? টোটালের সমান। আচ্ছা, আমরা যেটা মনে করো যে তোমার পড়াই, তুমি এই অ্যানোভাটা দেখো, এখানে রে পিটা কি বলতো? আচ্ছা, পি হচ্ছে নাম্বার অফ ট্রিটমেন্ট, এটা খাতায় লিখে রাখো।
আমি কিন্তু এই পি কিউ আর নিয়ে অনেক কথা বলবো। পি কি নাম্বার অফ ট্রিটমেন্ট স্যার। ট্রিটমেন্ট, হ্যাঁ। এখানে দেখো আর আছে, আর কি? র্যান্ডমাইজেশন স্যার। বলো আর কি? স্যার নাম্বার অফ এরর। স্যার রেপ্লিকেশন নাম্বার অফ এরর হয় নাকি? নাম্বার অফ রেপ্লিকেশন। নাম্বার অফ রেপ্লিকেশন, হ্যাঁ লিখে রাখো, আর হচ্ছে নাম্বার অফ রেপ্লিকেশন। আচ্ছা, নাম্বার অফ মনে করো ট্রিটমেন্ট আমরা বলছি না, নাম্বার অফ ট্রিটমেন্ট পি সমান যদি 5 হয় আর রেপ্লিকেশন যদি 4 হয় তাহলে অবজারভেশন কত হবে? 20 স্যার। টোটাল অবজারভেশন হবে 20। তাহলে মানে এখানে জিএফ কত হবে টোটালের? 20 - 1। 20 মানে 19। আর ট্রিটমেন্ট যদি 5টা হয় তাহলে ট্রিটমেন্টের জিএফ কত হবে? 4 স্যার। 4। রেপ্লিকেশন যদি মনে করো যে এখানে কত বলছে আর ট্রিটমেন্ট যদি হয় তাহলে তার জিএফ কত? দেখো পি ইনটু আর মাইনাস 1, এটা তো ফর্মুলা। তো এখানে যদি পি আর আর এর মান জানা থাকে তাহলে আমরা তো এররের জিএফ পাবো নাকি? দিলাম যে নাম্বার অফ ট্রিটমেন্ট হচ্ছে, হ্যাঁ বলি, নাম্বার অফ ট্রিটমেন্ট পি ইকুয়াল 4, নাম্বার অফ রেপ্লিকেশন আর ইকুয়াল 3, তাহলে এররের জিএফ কত? 11 স্যার 11। কিভাবে করলাম? 3 স্যার, 4 12 বুঝলাম না মাইনাস তো। 1। নাম্বার অফ ট্রিটমেন্ট পি সমান 4 স্যার 8 স্যার। স্যার 8 হবে। আর নাম্বার অফ রেপ্লিকেশন আর সমান 3, তাহলে এররের জিএফ কত? 8 হবে স্যার, 8। স্যার 8 হবে। এই যে এই মানে কম্বিনেশন যদি মনে রাখতে মিস পারতাম। আরে 8 কেমনে হলো স্যার? শুধু এররের 3 থেকে থেকে 1 মাইনাস 2 পি হচ্ছে 4, 2 4 into গুণন মানে আর হচ্ছে 3 - 1, তাহলে কত হবে? 2। 4 গুণন 2 সমান মনে করো 8। আচ্ছা, স্যার রেপ্লিকেশনের সময় যেটা বলছিলেন স্যার, সেক্ষেত্রে ওইটা কোন অনুসারে বলছিলেন স্যার? এর জন্য স্যার রেপ্লিকেশনের সময় একটা বললেন না, টোটাল অবজারভেশন হচ্ছে আপনার 5 গুণন 4 হচ্ছে। আচ্ছা, আপনি ওখানে নাম্বার অফ না ট্রিটমেন্ট না, এর নাম্বার অফ আমি যেটা বলেছিলাম মনে করো যে আমরা বলছি ট্রিটমেন্ট ইকুয়াল 4 আর রেপ্লিকেশন স্যার। রেপ্লিকেশন আমি বলছি 3, তাহলে টোটাল অবজারভেশন কতগুলো হবে? 12 হবে স্যার। 12 হবে। তাহলে এই দুটো যদি দেয়া থাকে তাহলে টোটালে জিএফ কত হবে? 11। এইরকম দেয়া আছে, তাহলে এখানে ট্রিটমেন্টের জিএফ কত? 4 - 1 3। তাহলে এররের জিএফ কত হবে? এরর এখানে ফর্মুলা কি জানতে হবে, পি ইনটু আর মাইনাস 1। তাহলে এররের কত হবে? 4 গুণন 2, তাহলে কত হবে? 8 হবে স্যার। এবার আসো এই যে মাল্টিপল টি টেস্ট, এটা পরীক্ষায় থাকবে, মনোযোগ দিয়ে শুনবা। এই মাল্টিপল টি টেস্ট কয়টা আছে মনে করো, এই নামগুলা পড়তে হবে। এই যে মাল্টিপল কম্পারিজন, বড় কখন আমরা মাল্টিপল কম্পারিজন করব? কখন? লেখো, when f ratio is significant. When f ratio is significant. When f ratio is significant. কখন আমরা এখানে মাল্টিপল মনে করো যে কি করব, কম্পারিজন করব, কখন? যখন f ratio কি হবে? সিগনিফিকেন্ট, অথবা মনে করো যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। লেখো, if null hypothesis is rejected then we apply multiple comparison. When null hypothesis is rejected, then we apply multiple comparison. নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় তাহলে তো এফ রেশিও কি হবে? সিগনিফিকেন্ট হবে। আর নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয়,
নাল হাইপোথিস অ্যাকসেপ্ট, তাহলে এফ রেশিও কি হবে? ইনসিগনিফিকেন্ট। দেয়ার ইজ নো নিড টু অ্যাপ্লাই মাল্টিপল কম্প্যারিজন। কারণ নাল হাইপোথিস যদি অ্যাকসেপ্ট হয় তখন তো আমরা বলে দেব সবগুলোর ইফেক্ট সমান। তো সবগুলোর ইফেক্ট সমান হলে তার কোনটা ভালো বের করার দরকার নাই, আছে? তাহলে এই মাল্টিপল কম্প্যারিজন টেস্টটা এখানে দেখো কিভাবে আছে। এর মধ্যে আমরা শুধু এই মাল্টিপল টিটা পড়বো, একটাই পড়বো, মাল্টিপল টি। দেখো মাল্টিপল টির দুইটা অংশ আছে, একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, একটা আছে মোস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। আমি কালার করে দেই, এই দুইটা টার্ম আমাদের জানতে হবে। একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। তার মানে এই যে এখানে একটা হচ্ছে মনে করো যে 5%, একটা হচ্ছে 1%। তাহলে এখানে দেখো এলএসডি আছে, এটা কি লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স আর এটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। তাহলে মাল্টিপল টি টেস্টের আমরা এখানে দুইটা নির্ণয় করবো, একটা 5%, একটা কি 1%। দেখো এখানে এলএসডি সমান নিয়েছে, এলএসডি সমান √2ac² গুণন t.05, আর এমএসডি সমান কি √2ac² গুণন t.01। তাহলে দেখো মনে করো যে এলএসডির ফর্মুলা নিছে, এটার ফর্মুলা নিছে। এখানে এই এসি স্কোয়ারটা কি কেউ বলতে পারবা? এর মধ্যে দেখো একটা এসি স্কোয়ার আছে, এরর মিন স্কয়ার হবে। এসি স্কোয়ার আছে, এরর মিন স্কোয়ার। আমার অ্যানোভা টেবিলে যে এরর মিন স্কোয়ার আছে সেটা হচ্ছে এখানে এসি স্কোয়ার। আর আরটা কি? রেপ্লিকেশন, নাম্বার অফ রেপ্লিকেশন। আর টিটা কি বলো? টি নাম্বার অফ ট্রিটমেন্ট। টি এই এখানে একটা t.05 আছে না? স্যার টেবুলেটেড ভ্যালু। ট্যাবুলেটেড ভ্যালু কত জিএফ এ নিতে হবে বলো? 5%। না না, জিএফ কত হবে এখানে? জিএফ কার জিএফ এ নিতে হবে? রেপ্লিকেশনের মিন স্কয়ার এররের যে জিএফ আছে, এররের যে জিএফ আছে সেই জিএফ এই মানটা নিতে হবে। কারণ আমরা ট্যাবুলেটেড ভ্যালু বের করতে হলে আবার কি লাগবে? একটা পার্সেন্টেজ আর একটা ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখানে আমরা কোন ডিগ্রিজ অফ ফ্রিডমটা ব্যবহার করব? মানে এররের যে ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে দেখো বলাই আছে, মানে এত ইজ দ্য ইনটু r-1 আর ইজ দ্য নাম্বার অফ রেপ্লিকেশন, এত এত আর দ্য ভ্যালু অফ স্টুডেন্ট, এত আর এত পার্সেন্ট অফ মানে লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে আমরা এখানে কার ডিগ্রিজ অফ ফ্রিডম ব্যবহার করব? এররের। আর যদি আনইকুয়াল হয় তখন দেখো ফর্মুলাটা কেমন হবে? প্রথম যে ফর্মুলাটা ছিল এটা ইকুয়াল, আর পরে হচ্ছে কি আনইকুয়াল। আনইকুয়াল দিলে দেখো √1/r1 যোগ 1/r2। আনইকুয়াল হলে কি হবে? √1/r1 যোগ 1/r2। এখানেও কিন্তু আমরা এসটা বাইরে নিতে পারতাম, দেখো বাইরে নিতে পারতাম না, এস স্কয়ার করে বাইরে নিয়ে আসলে কি হতো? এস বাইরে নিয়ে আসলে কি হতো বলো? এখানে এস হতো। আর দেখো 1/r যোগ 1/r কত হয়? আর 1/r যোগ 1/r কত হবে? 2/r 2/r। হ্যাঁ, কারণ এখানে দেখো 2 আছে, কারণ এখানে তো রেপ্লিকেশন সমান, এই জন্য 2/r আছে। আর যদি এটা আনইকুয়াল হতো তখন 1/r1 হতো যোগ 1/r2 হতো, আর এই এসএসটা বাইরে নিয়ে গেছে। এটা হলো দুটার পার্থক্য। তাহলে এই মনে করো যে টি টেস্টটা ভালো করে পড়বা, ঠিক আছে? এটা আসলে কতটুকু লিখবো স্যার? এই পর্যন্ত লিখবা, এই টিটা যতটুকু আছে সেটা লিখবা আর কি। এই পর্যন্ত লিখবা, কতটুকু স্যার? এই পর্যন্ত লিখবা। আমি যে পর্যন্ত কালার করছি এই পর্যন্ত লিখবা।
এবার দেখো র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। দেখো র্যান্ডমাইজ লিনিয়ার মডেল পড়বা, এই লিনিয়ার মডেলটা পড়বা, লিনিয়ার মডেল। স্যার লিনিয়ার মডেল কতটুকু স্যার? কতটুকু মানে বুঝি না, এই যে কোন পর্যন্ত সেটা বলুন। এই যে ভেরিয়েন্স পর্যন্ত, এই ভেরিয়েন্স ঠিক আছে। তারপরে পার্টিশন পড়বা, পার্টিশন। স্যার একটু শর্ট করে দিয়েন। তারপরে হ্যাঁ, তা পার্টিশন কি যে একদম যতটুকু আছে সবটুকু দেখতে হবে পরীক্ষায়? পার্টিশন এই পর্যন্ত। হ্যাঁ, স্যার পার্টিশনটা স্যার বাদ দিয়া দেন স্যার। পার্টিশন বাদ দিলে তোমার তাহলে র্যান্ডমাইজেশন আর লেআউট করতে হবে। না স্যার পার্টিশনই ভালো। স্যার পার্টিশনই ভালো আছে স্যার, ঠিক আছে। শোনো, পার্টিশন যদি না পড়ো তাহলে পরের কোশ্চেন করতে পারবে না। স্যার বলি এখানে কিভাবে করছে একবার, এখানে কিচ্ছু নাই। দেখো প্রথম লাইনটা একটু খেয়াল করো, yij মাইনাস y বার হোল স্কয়ার, ঠিক আছে? এই লাইনটা দেখো, yij মাইনাস y বার হোল স্কয়ার। এবার তুমি প্রথমে কোনটা লিখবা একটু টেকনিক্যালি আমি বুঝাই দেই। yi ডট মাইনাস y বার হোল স্কয়ার যোগ y ডট j মাইনাস y বার এই দুটা, এই শেষের দুইটা পার্ট লিখবা। তারপর দেখো yij মাইনাস yi ডট বার, এই যে y এখানে একটা i ডট হবে, বড় করে দেখাই। দেখো প্রথমে যেটা আছে yij আছে না, এই i যে yi ডট বার, এই যে yi ডট হবে, এটা পরেরটা yi ডট, এখানে ডট দিয়ে নাও, yi ডট দিয়ে দেব। কোথায় ডট হবে দেখছো? এবার দেখো, এখন এখানে কি দেখো, a যোগ b যোগ c হোল স্কয়ার। খেয়াল করো, a যোগ b যোগ c হোল স্কয়ার, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার। আর প্রোডাক্ট যে টার্ম হবে, এই টার্মগুলো কি হবে, ভেনিশ হয়ে যাবে। কারণ তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি সিলেবাসে আছে না? জি স্যার। ওখানে একটা টার্ম পড়ছো যে ডেভিয়েশন অফ অবজারভেশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন ইজ 0। তুমি যদি অ্যারিথমেটিক মিন প্রত্যেকটা অবজারভেশন বিয়োগ করো, বিয়োগ করার পরে যে ভ্যালু পাবা, এই সবগুলা ভ্যালুর যোগফল কত হবে, 0 হবে। তার মানে এখানে ক্রস প্রোডাক্ট যে টার্মগুলো আছে সব টার্মগুলো হবে 0। তাহলে ক্রস প্রোডাক্ট সব টার্মগুলো কি হবে, 0 হবে। এখন দেখো, এই প্রথমে তো এখানে দুটা সাম আছে, তাহলে এখানে তো যা আছে তাই থাকবে। তো পরের চাই দেখো, এখানে কার উপর সাম আছে, সেকেন্ড টার্মটা দেখো কার উপর সাম আছে, এই সেকেন্ড টার্মটা দেখো কোনটার উপর সাম আছে, আয়ের উপর না জের উপর, দেখা যায়? স্যার আয়ের উপরে সাম আছে। তাহলে যে 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 কত পর্যন্ত, যে হচ্ছে এখানে কি রেপ্লিকেশন মানে বলক, কি যেহেতু এখানে যে হচ্ছে বলক, তাহলে বলক কয়টা, আর। তাহলে এখানে আর দিয়ে গুণন হয়ে যাবে, কারণ এখানে আর হচ্ছে কনস্ট্যান্ট যেটা। ঠিক একইভাবে পরেরটা দেখো, এখানে যে আছে আই নাই, তাহলে এখানে আই হচ্ছে কি মানে ট্রিটমেন্ট 1 থেকে পি, তাহলে এখানে এটা পি দিয়ে গুণন হয়ে যাবে। মানে যেখানে যেটা নাই সেটা দিয়ে গুণন হবে। আই কি, আই হচ্ছে 1 থেকে পি, 1 টু ডট ডট পি, আর যে হচ্ছে 1 টু ডট ডট আর। তো প্রথম যেহেতু মানে দ্বিতীয় যে টার্মটা, এই টার্মটা আমার এখানে যে নাই, তাহলে এখানে
যে হচ্ছে যেহেতু 1 থেকে r তাহলে r দিয়ে গুণন হবে। আর এখানে হচ্ছে যেহেতু জের উপর সাম আছে আই নাই, এখানে আই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আই হচ্ছে 1 থেকে p, তাহলে p দিয়ে গুণন হবে। তারপরে দেখো নেক্সট এসএস এর সমান এসএস ট্রিটমেন্ট যোগ এসএস বলো, হয়ে গেল পার্টিশন, এখানেই শেষ। স্যার হ্যাঁ এই যে এসএস বা সামেশনের পূর্বে যে ডট গুলো আছে এগুলো কি দিতে হবে স্যার? আরে এগুলা ডট না, আমার এখানে আমি অন্য একটা কম্পিউটার ওপেন করছি তো এখানে ডট গুলা চলে আসছে, তোমাদের এই ডট গুলো হবে না। জি স্যার। আমি এখানে ওপেন করছি জিপ ফাইল থেকে, এটা কম্পিউটারের এরর আসছে, এটা এটা তোমরা তোমাদের শীট আছে না, শীট দেখি বলবা। শীটে ডট দেওয়া আছে স্যার, হ্যাঁ শীটে ডট দেওয়া আছে। কোথায় ডট দেওয়া আছে? লাস্ট যে ডট নাই ওগুলা ডট না। স্যার সিটে ডট নাই এগুলোতে। স্যার এখানে dot, এস এর শীটে dot আগে নাই। আর এস এর পরে ডট গুলো আসলে নাই। নাই নাই ওই ডট গুলা নাই। হ্যাঁ স্যার এমনিতে যে ডট গুলো আছে সেগুলো তো দিতে হবে স্যার। হ্যাঁ ওগুলো তো দিতেই হবে। এটা যে আমি জিপ ফাইলটা ওপেন করতে গিয়ে এটা আসছে আর কি, মানে অন্য একটা কম্পিউটার তো নাড়াচাড়া করি নাই। শোয়েব এগুলো কি ভুলভাল শীট দিছিস তুই? আর এটা কি দ্যাট ইজ এর আগ পর্যন্ত লিখতে হবে? সেটা এই আমি মানে দিই নাই। তোমরা অনেকেই আছে কিছু না বুঝেই অনেক কমেন্ট করো, পড়াশোনা তো করো না, ভুলভাল শীট দেবে কেন? তুমি কি পড়াশোনা করছো? পড়াশোনা করলে না তুমি বুঝতে পারবা যে ভুল আছে। তো এই আগ পর্যন্ত লিখলেই হয়ে গেল পার্টিশন। স্যার দ্যাট ইজ এর আগ পর্যন্ত লিখবো। হ্যাঁ এই দুটা তো জাস্ট ওই দুটাকে ভেঙে দেখাইছে, এই দুটা আমার দরকার নাই পার্টিশনে। আচ্ছা তো এরপরে আসো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। স্যার লিনিয়ার মডেলটা তো একটু স্যার ইয়ে দিতেন স্যার, একটু বলে দিতেন স্যার। লিনিয়ার মডেলে কি বলবো? একটু করে বলে দিতেন স্যার, হ্যাঁ একটু করে স্যার দেখাই দিতেন যদি স্যার, একটু বুঝতে পারতাম আর কি স্যার। তোমার লিনিয়ার মডেলটা এখানে আসছে হলো ওয়াই আই ইজ ইকুয়াল মিউ, না মিউ যোগ টি আই যোগ বি জে যোগ ই আই জে। তার মানে এখানে তোমার ওয়াই যেটা, ওয়াইটা হচ্ছে মনে করো যে ওয়াই আই জে যেটা, এটা হচ্ছে আই মনে করো যে ট্রিটমেন্ট এন্ড জেথ ব্লক, এই ইফেক্ট হচ্ছে কি ওয়াই আই জে। আর মনে করো যে তোমার টিআই যেটা হচ্ছে আই ট্রিটমেন্ট ইফেক্ট, আর বি জে যেটা হচ্ছে জেথ মনে করো যে তোমার ব্লক ইফেক্ট, আর ই হচ্ছে এরর, আই জেথ এরর। আচ্ছা আসলে আমি মানে সংক্ষেপ চাচ্ছিলাম তো, যে কারণে আমি কোনো ইয়া করি নাই, যে বিস্তারিত এতে যাচ্ছিলাম না। আচ্ছা এটা একটু দেখাই যেহেতু বলতেছিল। স্যার আপনি কি সংখ্যা দিয়ে দিবেন স্যার? আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি একটা এখানে ইয়া নিছি, সাপোজ মনে করো যে তোমার এরকম, ধরো যে একটা হলো কি এদিকে তোমার ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট, আর ধরো এইদিকে আছে কি বলো এলো শিখে বলো। ধরো যে প্রথম আমারটা কি ওয়াই 1 1, তার মানে এটা কি ট্রিটমেন্ট 1 ব্লক 1। পরেরটা লিখলাম ধরো যে ওয়াই 1 2, তার মানে ধরো যে এটা হচ্ছে তোমার এই কি বলে ব্লক 1 ট্রিটমেন্ট 2। তারপর লিখলাম ওয়াই 1 3, এটা হচ্ছে ট্রিটমেন্ট 1 ব্লক ট্রিটমেন্ট মনে করো 3 আর ব্লক হচ্ছে 1। তো ঠিক পরে লিখলাম মনে করো এটা লিখলাম, এটা হচ্ছে কি 2 1, মানে করো যে ব্লক 2 ট্রিটমেন্ট 1। পরেরটা লিখলাম মনে করো 2 2, তার মানে এটা কি ব্লক 2 ট্রিটমেন্ট 2। পরেরটা লিখলাম মনে করো 2 3। এটা বলো ব্লক কত আর ট্রিটমেন্ট কত? ব্লক 2 ট্রিটমেন্ট ট্রিটমেন্ট 2 3। স্যার ট্রিটমেন্ট 2 ব্লক। ট্রিটমেন্ট 2 কেন? এই 3 নাম্বারটা ট্রিটমেন্ট 2 হবে কেন? স্যার ব্লক 2 ব্লক 2 ট্রিটমেন্ট 3। 3। এখন আমি ধরো যে লিখলাম ওয়াই আই জে, ওয়াই আই জে, এখানে কি হবে বলো? স্যার এখানে ওয়াই আইটা হবে ট্রিটমেন্ট আর যেটা হবে ব্লক। আমরা যেভাবে মনে করো যে তুমি ট্রিটমেন্ট আগে লিখবে না ব্লক আগে লিখবে, এটা তোমার মনে রাখতে হবে আর কি।
তো এইভাবে হচ্ছে নেওয়া আছে, মানে আইজেট ইফেক্ট, মানে এটার গোলকের যে ইফেক্টটা সেটা হচ্ছে ওয়াই আইজে। আবার ধরো যে আমি দেখাই, তোমরা আবার তোমরা যখন মাছে দেখবা এই মাছে এরকম কিছু ভাগ করা আছে, মানে এরকম ভাগ করে মনে করো যে একটা জনের ধরো যে 16টা প্লট দিয়েছে, তো এটা এরকম ভাবে 16টা মনে করো ভাগ করছে। ধরো যে ধরো 16টা ভাগ আছে, দেখবো ওখানে লেখা আছে যে এরকম T1 মনে করো যে R4, আর ভালো হচ্ছে না আর কি লেখা, T1 R4, তার মধ্যে ট্রিটমেন্ট 1 আর কি রেপ্লিকেশন কত 4, ধরো এটা আছে তোমার T মনে করো যে 2, আর মনে করো যে সাপোজ তোমার রেপ্লিকেশন 3, এরকম দেখো 16টা জায়গায় এরকম দেয়া আছে। তোমরা যখন রাস্তা দিয়ে যাবা তখন দেখবো ওই যে একটা ওই যে আমরা বাঁশের যে বাতা বলি অথবা লাচি বলি ছোট, ওই লাচিগুলা দিয়ে ওখানে একটা মনে করো সাদা কাগজে অথবা হলুদ কাগজে দেখবা লেমিনেটিং করে প্রত্যেকটার সাথে দেয়া আছে, তো কোনটা নাম্বার ট্রিটমেন্ট কত নাম্বার মনে করো যে পরে অ্যানালাইসিস সময় ডাটাগুলো সাজায় নেয়। তো এই যে দেয়া আছে তার মানে এখানে হচ্ছে কি কত নাম্বার কতগুলা ট্রিটমেন্ট আর কতগুলা অ্যাপ্লিকেশন আছে সেই কম্বিনেশনটা আর কি। এখন দেখো T2 আর 3, তাহলে এখানে ট্রিটমেন্ট কত, মানে আই সমান কত 2, আর মনে করো যে রেপ্লিকেশন 3, তাহলে এখানে আর মনে করো জে সমান কত 3, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা যদি আমি ওয়াই দিয়ে প্রকাশ করি তাহলে কত হবে, ওয়াই আই জে হবে, আই জে না মানে 2 আছে 2 3 লিখলাম। আচ্ছা 2 3। এখন যদি ওয়াই আই জে হয়, দেখো এটা হচ্ছে ইন জেনারেল ওয়াই আই জে, তাহলে এখানে আমি বললাম যে আই সমান হচ্ছে মনে করো যে 1 থেকে মনে করো যে 5, আর জে সমান বললাম 1 থেকে মনে করো যে জে সমান বললাম 1 থেকে তোমার 4। ভাই আচ্ছা আচ্ছা বলুন, এই একটু 30 সেকেন্ড। ওইটা তো মানে আজকে দেওয়ার কথা, আমি মানে পরে কনফার্ম করিনি। হ্যাঁ 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 এই অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এখানে একটা পার্ট আছে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স তোমাদের এই টেবিলটা লিখতে হবে, এটা প্র্যাকটিস করে এটা লিখবা।
টেবিল চার্ট লিখতে হবে, তারপরে এখানে এই কারেকশন টার্ম, এসএস টোটাল, এসএস ট্রিটমেন্ট, এসএস ব্লক প্রত্যেকটা লিখে অ্যানোভা টেবিল পর্যন্ত করতে হবে। মানে অ্যানোভা টেবিল পর্যন্ত তোমাকে আসতে হবে। স্যার ইএমএস যেটা আছে ওটা কি লাগবে স্যার? এখানে দেখো, মনে করো যে এখানে সিআরজিতে একটা ভেরিয়েশন বেশি আছে, সেটা হচ্ছে ব্লক। সিআরজিতে কিন্তু ব্লকটা ছিল না। এই ইএমএস এই লাইনটা বাদ দিতে হয়, এটা দরকার নেই তোমাদের শীটে থাকলে, এই লাইনটা আমার দরকার নেই, এই লাইনটা দরকার নাই ইএমএসটা। এই স্যার স্যার সিআরডি তে ব্লকটাও কি বাদ দিয়ে দিব স্যার আপনার? সিআরজিতে তো ব্লকই নাই, বাদ দিবা কি? এখানে যেটা স্যার এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম এররের ক্ষেত্রে বলছে P-1 ইনটু R-1, কিন্তু আমরা তো আগে শিখলাম P ইনটু R-1। দুটাকে আলাদা নাকি একই? অবশ্যই আলাদা। তুমি যখন সিআরজি, আমার কথা শোনো, সিআরজিতে রেপ্লিকেশন থাকে আর র্যান্ডমাইজ বলেছিল ব্লক থাকে। আর সিআরজি যখন আমরা পড়ি ওখানে তো রেপ্লিকেশনে কোনো যোগ বিয়োগ নাই, ওটাই আমরা কোনো ক্যালকুলেশন করি না। আর যখন আমরা আরবিজি পড়ি তখন এখানে যে আমরা ব্লক করি, কখন আমরা আরবিজি করি বলো তো? যখন আমার এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হেটারোজিনিয়াস থাকে, এটাকে হোমোজিনিয়াস করার জন্য আমরা ছোট ছোট ব্লক করি। যেহেতু আমরা ছোট ছোট ব্লক করি, এখানে ব্লকের এখানে একটা যে আছে, সোর্স অফ ভেরিয়েশন আছে। আর সিআরজি কখন অ্যাপ্লাই করি? প্রথম যে ডিজাইনটা ছিল কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন সিআরজি, যখন এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হোমোজিনিয়াস থাকে, তখন এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হোমোজিনিয়াস, তখন আমরা অ্যাপ্লাই করি সিআরজি। শোনো, যেটা আমরা 12টা লেকচার নেই, ওইটা তো আমি একটা লেকচারে তোমার সব বোঝাতে পারবো না, কারণ এই ডিজাইনের উপর আমরা 12টা ক্লাস নেই। এই 12টা ক্লাস তো 1 ঘন্টায় বোঝানো সম্ভব না। জি স্যার, এটা কখনোই সম্ভব না। স্যার এটা শেষ করব কোথায়? এখন তুমি এই অ্যানোভা টেবিলটা আসো, এখানে আমি কিছু সিআরজির মতো করেই দেখো। নাম্বার অফ ট্রিটমেন্ট, ধরো যে আমার এখানে বলা আছে যে নাম্বার অফ ট্রিটমেন্ট ধরো যে 4, নাম্বার অফ ব্লক মনে করো যে 4, তাহলে টোটাল কতগুলো অবজারভেশন হবে বলো? 6টা স্যার। 16টা হবে স্যার। 16টা হবে। হ্যাঁ 16টা হবে। 16টা হবে। যদি আমরা নাম্বার অফ ট্রিটমেন্ট যদি 5 হয় আর ব্লক যদি 4 হয়, তাহলে কতটা হবে? 20টা। 20টা হবে। যদি ট্রিটমেন্ট যদি 6 হয় আর ব্লক যদি 5 হয়, তাহলে কতটা হবে? 30টা হবে স্যার। 30টা স্যার। 30টা হবে। আচ্ছা, ট্রিটমেন্ট যদি 6 হয়, 6টা হয়, তাহলে যা জেফ কত হবে? স্যার 5টা। 5। স্যার। আর ব্লক যদি 5টা হয়, তাহলে তার জেফ কত হবে? 4টা। 4 হবে। তাহলে মনে করো পি হচ্ছে 5 আর আর হচ্ছে 4, তাহলে এরর জেফ কত হবে? 12টা স্যার। P5 আর ব্লক হচ্ছে 4, তাহলে টোটালে জেফ কত হবে? 19 হবে। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলা বললাম, এই কথাগুলা জানলেই সব কুইজ পারবা। তাহলে এটা আমরা অ্যানোভা টেবিল পর্যন্ত করব, ঠিক আছে? স্যার আর দেন না স্যার। এই ডিজাইন বাদ আছে তো। তোমার পরীক্ষায় তো 12টা প্রশ্ন লিখতে হবে নাকি সব পাঁচ মিলে?
স্যার খুব কষ্ট হয়ে যাবে স্যার। এতগুলো লেখা তো কষ্ট হয়ে যাবে স্যার। একটু অবজেক্টিভ কমাই দিন স্যার, টেক্সটাইল ফিজের 90টা অবজেক্টিভ খুবই কষ্ট হয়ে তাহলে যাবে। তোমাদের ওই 12টা প্রশ্ন 12টাই বলে দিতে হবে, তাহলে তোমাদের ঠিক হবে। জি স্যার। খুব উপকার হয় ধন্যবাদ স্যার, বলে দেন স্যার। ওটা তো বুঝছি, কিন্তু ওটা তো করতে পারতেছি না। সারা জীবন কষ্ট হয়ে যাবে। সারা জীবন মনে রাখতে হবে না, মনে করো যে মাঝে মাঝে মনে থাকলেই চলবে। দেখো এই তোমার ল্যাটিন স্কোয়ার ডিজাইনের মনে করো যে ইটা কেমন, মানে লিনিয়ার ইটা কেমন, লিনিয়ার মডেল দেখো এখানে আছে, লিনিয়ার মডেলটা পড়বা ল্যাটিন স্কোয়ারের। কি পড়বা বলো? লিনিয়ার মডেল। প্রশ্নের জন্য করবো। হ্যাঁ, তারপরে পড়বা অ্যানোভা টেবিল। এটা পাকিস্তান বাদ স্যার। কই গেল? স্যার লিনিয়ার মডেলের কতটুকু পড়বো? আরে লিনিয়ার মডেলটা লিখে কোনটা কি সেটা বলবা। আচ্ছা, এবার অ্যানোভা টেবিলটা দেখো। এখানে দেখো রো আছে, কলাম আছে, ট্রিটমেন্ট আছে, এরর আছে, আর কি আছে? টোটাল আছে। আর সিআরজি তে কি ছিল? কারণ সিআরজি প্রসেস শুধু শেষের 3টা ছিল। যখন আরবি ছিল তখন বলক যোগ হয়েছে। আর যখন তুমি ল্যাটিন স্কোয়ার আছে, দেখো একটা রো আছে, একটা কলাম আছে। আচ্ছা, স্যার এখানের ইএমএস কি কাটা? হ্যাঁ, ইএমএস কাটা, ইএমএস দরকার নাই, এটা অন্য অ্যানালাইসিস লাগে, তো আমরা তো অ্যানালাইসিস করি না, ইএমএস দরকার নেই। এখানে দেখো এই ল্যাটিন স্কোয়ার ডিজাইনে একদিক দিয়ে সুবিধা আছে, এখানে নাম্বার অফ ট্রিটমেন্ট, নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সব সমান। নাম্বার অফ ট্রিটমেন্ট কত দেখো তো এখানে? p-1 p-1 এই তো ডিগ্রিজ অফ ফ্রিডম p-1, তাই নাম্বার অফ ট্রিটমেন্ট কত? p হবে। P। তাহলে অবজারভেশন কতগুলো হবে বলো? পি স্কয়ার। পি স্কয়ার, হ্যাঁ, তাহলে হবে কত? 16। যদি 4 হয় পির মান তাহলে হবে 16, পির মান যদি 5 হয় তাহলে হবে 25। তাহলে রো আর কলাম কার সমান? ট্রিটমেন্টের সমান। দেখো রোর জিএফ কত? p-1, কলামের p-1, আবার ট্রিটমেন্টের কি p-1, প্রত্যেক 1। টোটাল কত দেখো? p²-1। এই টোটাল থেকে এই 3টা বিয়োগ করো, এইটা পাবা, এরর পাবা। টোটাল থেকে যদি এই 3টা বিয়োগ করা কি পাওয়া যাবে? এররটা পাওয়া যাবে। এরর হচ্ছে p-1, p-2। তাহলে তোমার এই ল্যাটিন স্কোয়ার আমি কি দিলাম? অ্যানোভা, সরি, মনে করো যে তোমার লিনিয়ার মডেল আর হচ্ছে অ্যানোভা টেবিল। এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখন তোমরা বলো। স্যার রো যদি p-1 হয়, কলাম যদি p-1 হয়, অবজারভেশন তাহলে p-1 ইনটু p-1 হবে না? না না, অবজারভেশন তো মনে করো যে p গুণন p হবে, p²। জি স্যার, জি স্যার, বুঝতে এটা পেরেছি। কি? এটা তো এটা হচ্ছে DF, মনে করো যে DF 2a। আমি তোমার বলে দেই, ধরো যে এখানে তুমি এক দিক দিয়ে ধরো যে তুমি ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছো, পেস্টিসাইড অ্যাপ্লাই করেছো, তাহলে এই দুটার প্রভাব কি হচ্ছে? তুমি রো রো আছে আর কলাম আছে না, একদিকে কি দিয়েছো ফার্টিলাইজার, আর একদিকে কি দিয়েছো পেস্টিসাইড। এই দুটো অ্যাপ্লাই করার পরে তোমার এটা কি আসছে? মনে করো যে আসছে, এটা ইলটা হচ্ছে ট্রিটমেন্ট। আর যে ফার্টিলাইজার দিয়েছো এটা হচ্ছে তোমার একটা, মনে করো যে ওই, আর একটা হচ্ছে পেস্টিসাইড দিছে, এই যে চার একটা আর কি অ্যাপ্লাই। তার মানে এই দুটার কম্বিনেশন মিলে আমি একটা ইল পাচ্ছি। আর তুমি র্যান্ডমাইজ বলেও ডিজাইন যখন করবা তখন তো শুধু ফার্টিলাইজার ইফেক্ট দেখবা, তো তুমি আর পেস্টিসাইডের ইফেক্ট আলাদা দেখতে পারবা না, প্রত্যেকটা আলাদা আলাদা আসবে। আর যখন আমরা ল্যাটিন স্কোয়ার করবো তখন মনে করো যে কম্বাইন্ড ইফেক্টটা আমরা পাবো। ল্যাটিন স্কোয়ারে রো, কলাম এবং ট্রিটমেন্ট কি সমান।
সিআরডি জানে কি স্যার এ পড়তে হবে, পার্টিশন পড়তে হবে স্যার? কিসের? সিআরডি স্যার। আমি যেগুলা বলছি এগুলা পড়ো, মানে এখন আর উল্টোপাল্টা কথা বলা ওটা স্কিপ হয়ে গেছে, ওটা দেখান নাই স্যার, একটু যদি বলতেন। আমি যেগুলা পড়তে বলছি পড়তো, আমি কোনো জায়গায় মনে করো যে না করবো না। ওটা স্যার বলা নাই স্যার, যদি পার্টিশন যেটা তুমি তুমি পড়ো, তোমার তো সমস্যা নাই, পড়তে কি সমস্যা আছে? না স্যার, বাদ দিলে ভালো হয়েছে। না না, আমি কোনো কিছুই বাদ দিব না। আমি এতক্ষণ ধরে কথা বললাম, এটা বাদ বাকি হলো তোমার ইয়া, তুমি বুঝবা আর কি। আমরা তো অলরেডি 4 চ্যাপ্টার বাদ দিয়েই দিছি, তারপরে এখানে এই যে 1 ঘন্টা মনে করো যে তোমাদের সাথে কথা বলতেছি, আর তোমার বুঝতে হবে যে মানে কোশ্চেন কেমন হবে, কোনটা থাকবে কোনটা থাকবে না। তোমাদের ক্লাস শেষ হলেই আমি স্যার এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন থাকবে স্যার? কোথা থেকে? এখান থেকে 3টা, এই ডিজাইন থেকে 3টা প্রশ্ন থাকবে। স্যার আপনি বলছিলেন স্যার এলএসডি এটা হচ্ছে সবথেকে ভালো, স্যার এটা কেন সবথেকে ভালো? এটার ভেরিয়েশন হচ্ছে মনে করো যে সবচেয়ে বেশি। আমি তোমার বলি, এই তুমি যখন র্যান্ডমাইজ ব্লক ডিজাইন করবা, তো ওখানটা শুধু ফার্টিলাইজার অ্যাপ্লাই করছো, আর যখন তুমি ল্যাটিন স্কোর করছো, ফার্টিলাইজার করছো আবার পেস্টিসাইড করছো, দুটার কম্বাইন্ড ইফেক্ট পাচ্ছ। আর যখন তুমি র্যান্ডমাইজ ব্লক ডিজাইন করবো, ওখানে তো কম্বাইন্ড ইফেক্টটা পাচ্ছ না। আবার তুমি যত বেশি অ্যাপ্লাই করবা, তোমার তো এটা প্রোডাকশনটা তত ভালো হবে। স্যার শেষে আছে কম্পারিজন এবং সবগুলো বলা মানে ইয়ের মধ্যে ডিজাইনের মধ্যে, ওইটা দিয়ে যদি এদিকে দু একটা ম্যাথ বাদ দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আমি তো কোনো ম্যাথ দেইনি, আর ওই কম্পারিজন লাগবে না। ওকে স্যার। আমি তো একটা ম্যাথও দেইনি। আমি তো এখানে তো তোমাদের শুধু একটা পার্টিশন দেওয়া হয়েছে, আর বিজিট পার্টিশন বলছে, আর অন্য কোনো জায়গা তো পার্টিশন দেইনি। তোমাদের আমি বলছি যে বেসিক প্রিন্সিপাল গুলো ভালো করে পড়বা, তারপরে তোমরা র্যান্ডমাইজ ব্লক ডিজাইনে এসে ওখানে আমি বলছি লিনিয়ার মডেল পড়বা, ওটার ওই যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা পড়বা অ্যানোভা টেবিল পর্যন্ত। আর হলো তোমার এই ল্যাটিন স্কোয়ার থেকে তো কি দিলাম বললাম, আমার মনে হয় খুবই অল্প বলছি, তোমরা এগুলা পড়ো, দেখবো পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ বলো। স্যার অ্যানোভা টেবিলটা একটু আরেকবার বুঝিয়ে দেন। কোন অ্যানোভা টেবিল বুঝাই দেবো বলো? স্যার সিআরডি। সিআরডি স্যার কুইজ কেমন থাকবে স্যার? টিক, গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ আর অন্যগুলো থাকবে নাকি শুধু টিক থাকবে স্যার? তোমার 10টা ট্রু ফলস থাকবে, 10টা মাল্টিপল চয়েস থাকবে, 10টা ফিল ইন দ্য গ্যাপ থাকবে। স্যার একটু ফিল ইন দ্য গ্যাপসটা বাদ দিয়ে দিলে স্যার না না, এটা বাদ ফিল ইন দ্য গ্যাপ দিলে ভালো হয় স্যার। ফিল ইন দ্য গ্যাপে নম্বর পাওয়া সহজ, আর তোমার চিকেই কম নম্বর পায় সবাই। স্যার চিটের ভিতর থেকে দিলে স্যার কিছু পারবো না স্যার, এটা তো মানে ঘাবি জিবি দেখা, এগুলো যদি দেন স্যার গ্যাপে পারবো না স্যার। তুমি পড়াশোনা করো, তোমার নাম কি? আবিজাবি বলতে কি বোঝাচ্ছ? হ্যাঁ আচ্ছা দেখো, এই অ্যানোভা টেবিলটা দেখো, এখানে দেখো আমার ট্রিটমেন্ট কতগুলো আছে, মানে পি সংখ্যক, তাহলে পি জিএফ হবে কত? p-1। তাহলে এরপরে এস এস মানে কি? সাম স্কোয়ার, তার এস এস টি এসে মনে করো যে সাম স্কোয়ার ট্রিটমেন্ট। তারপরে দেখো এমএসটি মানে এটা হচ্ছে কি? মিন স্কোয়ার ট্রিটমেন্ট। তো মিন স্কোয়ার ট্রিটমেন্ট মানে দেখো এই করসপন্ডিং যে এসএসটি আছে এটাকে পি দ্বারা ভাগ, এই পরের যে পার্টটা আছে এই পার্টটা না লিখলেও হবে, দেখো আমি ডিলিট করে দিলাম, এই পার্টটা না থাকলেও হবে, তাহলে এমএসটি লিখলেই হবে।
আবার এখানে দেখো মিন স্কোয়ার এরর, এই এসএস এরর যেটা আছে একে তার জেএফ দিয়ে ভাগ করলেই মিন স্কোয়ার এরর হচ্ছে। এই মিন স্কোয়ার এরর এমএসই যেটা, এটাই কিন্তু হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার এরর আর কি, মানে আমরা যে এররের ভেরিয়েন্স বলি সেটা হচ্ছে এমএসই। তো তুমি এই এসএসই বাই পি ইনটু আর মাইনাস 1 আছে, এই টার্মটা না লিখলেও হবে। তারপর দেখো টোটাল, তোমরা এই অ্যানোভাটা পড়বে, এখানে দুইটা অ্যানোভাটা আছে, এইটা পড়বা তাহলে অন্যগুলোর সাথে মিল হবে। আগে যে অ্যানোভাটা আছে এটা তো এর আগে একটা অ্যানোভা আছে না, এটা 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 ওইগুলোর সাথে মিলবে না। এই যে অ্যানোভাটা তোমরা এইটা না পড়ে নিচেরটা পড়বা, এটা দেখবা তাহলে সব করতে পারবা। দেন এফ সমান কত, এমএসটি বাই এমএসই। তো তুমি এখানে আমরা এফ যেটা বলি এফ, শুধু এখানে এফ বলে দিলেই হবে, এফ টেস্ট। এই এমএসটি বাই এমএসই এগুলো না লিখলেও হবে। আর যখন তুমি একই এইটার জন্য কি করবা, র্যান্ডমাইজ বলক ডিজাইনের অ্যানোভা করবা, তখন ট্রিটমেন্টের পরে কি আসবে, বলক। ট্রিটমেন্টের পরে কি আসবে, বলক। ট্রিটমেন্ট যেমন আর পি মাইনাস 1, বলক হচ্ছে কি আর মাইনাস 1। তোমার র্যান্ডমাইজ বলক আর এই ল্যাচিনিস করে দুটার একটু আমি পার্থক্য দেখাই, আসলে সবাই পড়বা, মানে দুটার পার্থক্যটাকে আমি দেখাচ্ছি। দেখো যখন আমার আমি অল্প দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আবার দুইটা ট্রিটমেন্ট, দুইটা মনে করো যে আছে রেপ্লিকেশন। ট্রিটমেন্ট কয়টা, দুইটা। তো ধরো এখানে আছে আমার মনে করো যে T1 আর মনে করো যে 2, এটা মনে করো যে তোমার T2 R1, এটা মনে করো যে তোমার T2 R1, এটা ধরো যে তোমার, আর বাকি থাকলো কোনটা, T1 R1টা বাকি স্যার, R1 না। R1। আচ্ছা দাঁড়া, এটা আমি তো লিখতে পারছি না, আমি একটু এমএস মানে ওয়ার্ডের একটা ফাইল ওপেন করি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এটা হচ্ছে কি, মানে ওপেন করতে আর দেরি লাগবে। T1 দেখো এখানে এটা হচ্ছে কি সিআরজি, CRG। এন্ড আর বিটা কেমন হবে, দেখো আর বি, আর বিটা কেমন হবে এটা দেখো। এটা হচ্ছে কি আমার বলক আছে, মনে করো যে বলক 1, আবার মনে করো যে বলক 2। তার মানে এখন আমার যে ট্রিটমেন্ট আছে কয়টা, তাহলে এখানে থাকবে মনে করো যে T1 T2, আবার এখানে মনে করো যে T1 T2। দেখো যখন আমার বলক প্রত্যেকটা, আমার কথা শোনো, যখন বলক ডিজাইন হবে তখন প্রত্যেকটা বলকে, একটা বলকে সবগুলা ট্রিটমেন্ট থাকতে হবে। যদি এরকম মনে করো যে 5টা বলক থাকতো, তাহলে 5টা বলকটাই T1 T2 থাকতো। আর যখন আমার সিআরজি হবে তখন কিন্তু র্যান্ডমলি হবে, কোনটা কোথায় হবে এটার কিন্তু কোনো স্পেসিফিক নাই। এই 4টা যেটা যে কোনো জায়গায় থাকতে পারে। যেমন তোমার যদি 4টা ট্রিটমেন্ট আর 5 যদি রেপ্লিকেশন হয় তাহলে 20 হচ্ছে, তাহলে এই 20টা মনে করো 20টা পড়ছে, যে কোনোটা থাকতে পারে। আর যখন র্যান্ডমাইজ বলক হবে তখন প্রত্যেকটা মনে করো যে যেমন বলক 1, এখানে সবগুলা ট্রিটমেন্ট থাকতে হবে, বলক 2 তে সবগুলা ট্রিটমেন্ট থাকতে হবে, বলক 3 তে সবগুলা ট্রিটমেন্ট থাকতে হবে। এই হচ্ছে র্যান্ডমাইজ আর মনে করো যে সিআরজির মধ্যে পার্থক্য। যখন আমরা সিআরজি করি তখন কিন্তু আমরা রেপ্লিকেশনে কোনো অ্যানালাইসিস করি না। আর যখন আমরা মনে করো যে বলক ডিজাইন করি তখন কিন্তু আমরা মানে এই বলকের আমরা অ্যানালাইসিস করি।
তাহলে যখন আমরা বলক ডিজাইন করব তখন এখানে আরেকটা বলক যোগ হবে, বলক যোগ হওয়ার পরে তার জেব হবে মনে করা যায় r-1। আর তার মানে দুটার মধ্যে পার্থক্য কি, সিআরজিতে রেপ্লিকেশন গুলা যেখানে সেখানে মনে কর ওই বলকের মধ্যে হবে, আর র্যান্ডমাইজেশনে রেপ্লিকেশন গুলা কি হবে বলক অনুযায়ী হবে, রেপ্লিকেশন কি হবে বলক অনুযায়ী হবে, কারণ ট্রিটমেন্ট 5টা, তার মানে প্রতিটা বলকে 5টা ট্রিটমেন্টই ইয়া হবে, বলক 1-এ 5টা, বলক 2-তে 5টা, বলক 3-তে 5টা। আর সিআরজি হলে মনে করা যায় যে কোনো ভাবে হবে আর কি। আর এই যে হেজিং মানে অ্যানোভাচেবলের হেজিং কিন্তু মনে রাখবা, এই হেজিং তো এক চার পড়লেই সবগুলোর হয়ে যাবে আর কি। সোর্স অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম স্কয়ার, মিন স্কয়ার, এফ রেশিও, হেজিং গুলো দেখবা অনেকে লিখতে যায় হেজিং গুলো আটকায় যাবে। স্যার উপরে যে স্যার আরেকটা অ্যানোভা টেবিল আছে স্যার, ওটা তাহলে স্যার পড়বো না স্যার? এটার সাথে যেহেতু অন্যগুলার মিল আছে এজন্য এটা পড়বো, জি স্যার। কারণ উপরেরটার সাথে তো অন্যগুলার মনে করো মিল নাই। আর উপরেরটা তো আমরা প্র্যাকটিক্যালও করাই না, প্র্যাকটিক্যালও আমরা ইকুয়ালি করাই। স্যার উপরে একটু দেখানো যাবে? দেখো এখানে যে এন বলছে, এন মানে কি জানো, আর ওখানে কিন্তু PR-1 হচ্ছে, তার মানে কি প্রত্যেকটা ট্রিটমেন্টের রেপ্লিকেশন সমান। আর এন মানে কি বলতো, নাম্বার অফ অবজারভেশনস। এন কি আমি এখানেই দেখাচ্ছি এনটা কি। দেখো মনে করো একটা রেপ্লিকেশন আসছে, মনে করো যে R1, মনে করো যে আরেকটা রেপ্লিকেশন আছে ধরো যে যোগ R2, তারপরে যোগ R3 যোগ R4 যোগ মনে করো যে R5, এদের 5টা রেপ্লিকেশন, প্রথমটা আরটা কিন্তু ছোট হাতের আর কি। এই 5টা রেপ্লিকেশনের যোগফল কত বলো, এত সমান সমান কত n। আর যখন আমরা মনে করো যে ইয়া পড়েছি ইকুয়াল পড়েছি, তখন এই 5টাকে আমরা কি করেছি, এই যে এই 5টা মানে গুণন করেছি। তার মানে এখানে ট্রিটমেন্ট এই যে মনে করো যে আর রেপ্লিকেশন R1, এই প্রথমটার ধরো যেমন মান ছিল সাপোজ মনে করো যে 3, এই পরেরটা রেপ্লিকেশন ছিল মনে করো সাপোজ 5, তারপর 3 নাম্বারটা রেপ্লিকেশন ছিল মনে করো যে সাপোজ তোমার 6, আর 4 নাম্বারটা রেপ্লিকেশন ছিল ধরো যে তোমার 5, আর 5 নাম্বারটা রেপ্লিকেশন ছিল ধরো যে তোমার 7। এখানে আর একসাথে মিশে গেছে। দেখো তাহলে প্রথমটা কতবার ছিল 3 বার, পরেরটা কয়বার 5 বার, তৃতীয়টা 6 বার, তারপরে কত 5 বার, তারপরে কত 7 বার। এই সবগুলো যোগ করো কত হবে, 3 যোগ 5 যোগ 6 যোগ কত 5 যোগ 7, তাহলে সবগুলা মনে করো যোগ করলে আমরা n সমান 26। হ্যাঁ স্যার 26 n সমান আমরা পেলাম 26। এটা হচ্ছে কি আনইকুয়াল, এক এক মানে এক একটা রেপ্লিকেশন কি, আর ইকুয়ালটা কেমন প্রত্যেকটাই 5 বার করে হয়েছে, তাহলে প্রত্যেকটা কয়টা ট্রিটমেন্ট 5টা, প্রত্যেকটা কতবার হয়েছে 5 বার, 5 গুণন 5 সমান কত 25। এটা হচ্ছে মানে পরেরটায়। আর এখানে কি এক একটা এক এক রকম, R1 ছিল 3, R2 ছিল, তো আনইকুয়াল যেটা আর কি, এটা হচ্ছে এই টেবিলের জন্য। আর পরেরটা স্যার কোশ্চেনটা স্যার কেমন টাইপ স্যার, মানে কোশ্চেনের প্যাটার্নটা কেমন স্যার? প্যাটার্ন মানে বুঝলাম না স্যার এটার কেমন টাইপের প্রশ্ন স্যার, মানে এটা যে স্যার অ্যানোভার যে টেবিলটা স্যার, এটার প্রশ্নটা কেমন মানে আসতে পারে? তোমরা আসলে মনোযোগ দাও না, আমি তো বলছি যে আমি যেটা বলবো, আমি তো এই অ্যানোভা তো বলি নাই যে এটা পরীক্ষায় দিব, আমি তো বলছি এটা কুইজের জন্য এই অ্যানোভাটা মনে রাখবো আর কি। প্রশ্ন হবে কি যে আমি বলে দিলাম যে নাম্বার অফ ট্রিটমেন্ট P, নাম্বার অফ রেপ্লিকেশন R, কনস্ট্রাক্ট দ্য অ্যানোভা টেবিল ফর CRD। ট্রিটমেন্ট যা বুঝতে পারছি, CRD এর অ্যানোভা টেবিল কনস্ট্রাক্ট করো। হ্যাঁ র্যান্ডমাইজ বলক ডিজাইন, আমি ওখানে বলে দিলাম যে ট্রিটমেন্ট হচ্ছে এত,
আর হচ্ছে তোমার বলক হচ্ছে এত, তাহলে এটার অ্যানালাইজ অফ ডাটা লেখো, তারপরে এটা তোমার কি বলে অ্যানোভা টেবিল তৈরি করো, করার পরে তোমার মনে করো যে তুমি অ্যানোভা করলে তো ওখানে সবকিছু মনে করো পেয়ে যাবে আর কি। দেন ধরো যে ওইটার র্যান্ডমাইজ একটা কোশ্চেন কেমন হতে পারে যে ইন র্যান্ডমাইজ বলক ডিজাইন পি ট্রিটমেন্ট আর অ্যারেঞ্জ ইন আর বলক অ্যানালাইজ দ্য ডাটা। পি ট্রিটমেন্ট আর বলকে আছে, তো এটার ডাটাটা অ্যানালাইজ করতে আমরা অ্যানালাইজ যদি বলে তাহলে তোমার অ্যানোভা টেবিল পর্যন্ত করতে হবে। তাহলে আমরা এখানে তোমার কয়েকটা প্রশ্ন দিলাম, এগুলো একটু মনে রেখো, মানে বেসিক প্রিন্সিপল একটা দিয়েছি, মাল্টিপল টি টেস্টের একটা দিয়েছি, বলক ডিজাইনে আমি 2টা দিয়েছি, আর মানে করো যে ল্যাটিস স্কয়ার ডিজাইনে আমি মনে করো যে শুধু মানে লিনিয়ার মডেল আর হচ্ছে কি বলে অ্যানোভা টেবিলটা বলছি আর কি। এগুলো হচ্ছে লিখবো আর কি। সিআরডি তে কি দিলেন আরেকটু বলেন। আমি আর কিছুই বলবো না, যা শুনছেন বলো। সিআরজিতে কি দিছি কেউ বলো? সিআরজিতে কি দিয়েছি কেউ দেখি বলতে পারো কিনা বলো? মাল্টিপল টি টেস্ট কুইজ করার জন্য দিয়েছেন অ্যানোভা টেবিলটা। হ্যাঁ, ও ভালো বুঝছে। তো ঠিক আছে নাকি, 11টা বাজছে, তোমরা খাও। স্যার হুম, স্যার আপনি যে যে টপিক গুলা মানে আলোচনা করলেন সেগুলা থেকে কুইজ এবং রিটেন পার্ট তো সবই এখান থেকে করবো তাই না স্যার? চেষ্টা করবে, আর 2-1টা যদি বাইরে চলে যায় এটা তো করার নাই, কিন্তু চেষ্টা করবে এগুলা থেকেই দেওয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে ইনশাআল্লাহ এগুলা থেকেই দিব, এবং সবাই যা বলছে ওগুলাই দিবে আর কি। কারণ আমাদের 5টা সাবজেক্টে এমনি তোমাদের কাছে একটু অন্যরকম, অনেক কঠিন মনে হয় স্যার। বাইরে থেকে প্রশ্ন করিয়েন না স্যার। আরে আমরা এগুলো আমি তো যেগুলো আছে এগুলো থেকেই তোমাদের সহজই করব, চিন্তা করো। বাইরে থেকে আসলে ফেল করব, আমরা চাবো যাতে কেউই না ফেল করে। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। না ফেল করা না, আসলে সবগুলা পরীক্ষায় দেখবে সবগুলাইতে অ্যাটেন্ড করলে মানে ভালো ইয়া হবে। তো সিটি কুইজ আকারে হলে ভালো হইতো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার একটা কোশ্চেন করতে পারি? বলো বলো। স্যার হাইপোথিসিস থেকে করব। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, হাইপোথিসিসে আপনি 2x2 একটা টেবিল দেখিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি তো ওখানে বলছিলেন যে 2টা অ্যাট্রিবিউশনের কথা বলা ছিল, ঠিক আছে? আর মানে আমি যে 2টা অ্যাট্রিবিউশন আর 2টার মতো ছিল, 1 আর 2 এর মতো করে ছিল স্যার। ওখানে তো আমি ডিগ্রোস মানে এরকম হবে না স্যার, মনে করেন ধরেন 3টা অ্যাট্রিবিউশন আর 2টার মতো হবে না কলাম, এরকম করে করা যাবে না? ওইটা ওই যে 2x2 2 কন্টিজেন্সি, 2 ওই ফর্মুলাটা শুধু 2/2 এর জন্যই হয়, ওটা অন্যটার জন্য হয় না। মানে একের জন্য হয় না, অন্যগুলোর জন্য হয় না? না, একের তো হলে তো আর এক এক হলে তো আর কোনো ইয়াই হলো না, স্ট্যাটিস্টিক্সই হলো না। ভেরিয়েবল হতে হলে কি হতে হয় বলো? ভেরিয়েবলে তো কমপক্ষে তো 2টা হতে হবে, অ্যাট্রিবিউট হলে কি কমপক্ষে তো 2টা, হ্যাঁ 2টা করে হতে হবে, একটা হলে তো আর হবে না। আর এটা শুধু 2টার জন্যই প্রযোজ্য। আচ্ছা স্যার, আর আরেকটা আছে না, তোমরা 3-4 জন্য আছে, আর এর জন্য আছে, আরেকটা টেবিল বলছিলাম আর কি। জি স্যার, যে 2টা পপুলেশনের জন্য। আচ্ছা স্যার, এটার যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা স্যার 2-1 2-1, এটা কি বলে দিবেন কিভাবে ধরছেন? এখানে 2টা রো আছে, 2টা কলাম আছে, তাহলে তো 2-2 হওয়ার কথা ছিল না? 2 মানে দুইবার না হইছে। রো কয়টা? রো কয়টা স্যার? রো তো এখানে তাহলে রো 2টা, থেকে কলাম বিয়োগ করো, তাহলে কত হয়? তাহলে 1 আবার হয়। কলাম কয়টা? 2টা। কলাম থেকে 1 বিয়োগ করো। ও স্যার, আলাদা করে স্পেসিফিক করে ধরো যে রো আছে আর সংখ্যা, কলাম আছে সি সংখ্যা, তাহলে এর জিএফ কত হবে? তাহলে স্যার ওই যে r-1 হবে, আর ওখানে হচ্ছে c-1, এই দুটার গুণফল হবে, আর মানে গুণ হবে c-1। জি স্যার, এবার বুঝছি, থ্যাংক ইউ স্যার। আমি তো ওই কাজ করে 2টা থেকে কিন্তু একটা থাকবে। জি লাস্টেরটা দি। আর কারো কোশ্চেন আছে? না স্যার।
আচ্ছা ঠিক আছে